হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব 8-এ। এই পর্বের শুরুতেই আমরা দেখি সাং জিনবো এই সময় চৈ জং ইনকে দেখতে পায়। তাকে দেখে তার মাথাতে এটাই আসে যে চৈ জং ইন হলো এমন একটা হান্টার যে কিনা ফায়ার ম্যাজিক সব থেকে ভালো ব্যবহার করতে পারে। সে শুধুমাত্র তার একটা অ্যাটাকে একটা গোটা বিল্ডিংও নামিয়ে ফেলতে পারে। এই কারণে তাকে বলা হয় দ্য আলটিমেট হান্টার। আর এরপরে সাং জিনবো জং ইনের দিকে এগিয়ে যেতে থাকে, যেটা দেখে সেখানকার বাকি সমস্ত লোক ভাবে তার মানে এই হান্টার্সটা নিশ্চয়ই ওই হান্টার্স গিল্ডে জয়েন করবে। আর এখন ও জিনচুল তো পুরোপুরিভাবে চমকে যায়। সে বুঝতে পারে না যে সাং জিনবো হঠাৎ করে কি করে এস র্যাঙ্কের হয়ে যেতে পারে। অন্যদিকে জং ইন তো এখন সাং জিনবোকে সামনে দেখে দেখেই বুঝে যায় যে এইটা কোরিয়ার 10th এস র্যাঙ্ক হান্টার হবেই। একে আর ইভলিউশন করার দরকার নেই, আমি একে দেখেই এর পাওয়ার বুঝতে পারছি। এই বলেই সে সাং জিনবোর দিকে হাত বাড়ায় আর তাকে হ্যালো জানায়। একই সঙ্গে সে এটাও জিজ্ঞাসা করে যে সে কোনো অন্য গিল্ডে জয়েন করেছে কিনা। কিন্তু এই সময় সাং জিনবো জং ইনকে কোনো পাত্তাই দেয় না। সে তাকে পাশ কাটিয়ে চলে যায় আর বলে আমি এখন একটু ব্যস্ত আছি। যেইটা দেখে এই সময় জং ইন তো চমকে যায় আর সেখানকার সমস্ত লোকজনেরাও চমকে যায় যে সাং জিনবো কি করে জং ইনের মতো হান্টারকে পাশ কাটিয়ে চলে যেতে পারে। এদিকে সাং জিনবো এখন মনে মনে ভাবতে থাকে রিইভলিউশনে এখনো 3 দিন বাকি আছে, তাকে এই 3 দিনের মধ্যে অনেক কাজ করতে হবে। আর এখন তার প্রথম কাজ হলো ডিমন্স ক্যাসেলটাকে পুরো ভাঙা। এদিকে জং ইন এখন মিস্টার ও জিনচুলকে বলে ও কি আমাকে চিনতে পারলো না? যাই হোক, ওকে আমি যে করেই হোক হায়ার করবই। তাহলে আমাদের গিল্ডে টোটাল 3টে এস র্যাঙ্ক হান্টার হয়ে যাবে আর আমরা শুধু কোরিয়ারই না বরঞ্চ পৃথিবীর সব থেকে বড় গিল্ড তৈরি হব। আর এই সময়ই হোয়াইট টাইগারের গিল্ড মাস্টার বায়েকিয়নো সেখানে দৌড়ে আসে। সে এসে জং ইনকে দেখতে পেয়ে একটু চমকে যায় আর জং ইনও তাকে দেখতে পেয়ে চমকে যায়। তারা দুজনেই বুঝতে পারে যে দুজনেই এখানে একই উদ্দেশ্যে এসেছে। আর এখন বায়েকিয়নো এখানে সাং জিনবোকে খুঁজতে থাকে, কিন্তু সে খুঁজে পায় না। অন্যদিকে চৈ জং ইন ভাবে তার মানে আগের রেড গেটের থেকে হয়তো সাং জিনবোই সবাইকে বাঁচিয়েছিল। আর বায়েকিয়নো হয়তো এটা অনেক আগেই সন্দেহ করেছিল, কিন্তু আমি সাং জিনবোর যে হাবভাব দেখলাম তাতে আমার মনে হয় না যে সে সাং জিনবোকে হায়ার করতে পারবে। এদিকে বায়েকিয়নো এখন মনে মনে ভাবতে থাকে যা, আমি কি বেশি দেরি করে ফেললাম। অন্যদিকে এখন আমরা দেখতে পাই যে সাং জিনবো হসপিটালে যায় তার মায়ের কাছে। এই সময় আমরা জানতে পারি যে সাং জিনবোর মায়ের যে রোগটা হয়েছে তার নাম হলো ইটারনাল স্লাম্বার। এই রোগ হলে মানুষের আর কোনোদিনও জ্ঞান ফেরে না। আর এটা পৃথিবীতে যখন থেকে ডানজান গিট আসা শুরু হয়েছে তারপর থেকেই দেখা গেছে। কিন্তু এখন সাং জিনবো তার মাকে বলে আমি তোমাকে ঠিক বাঁচিয়ে নেব, আর কিছু সময় অপেক্ষা করো। আর এখন সে এটাও ভাবে যে 75 নম্বর ফ্লোরের বসটাকে হারাতে তার খুব খাটনি হয়েছিল, সেটা অনেক শক্তিশালী ছিল। তার মানে 100 নম্বর ফ্লোরে যে বসটা আছে সে তো আরও শক্তিশালী হবে। তার মানে তাকে হারাতে গেলে তাকে নিজেকে আগে শক্তিশালী বানাতে হবে। আর এখন হঠাৎই সাং জিনবোর পাশে চলে আসে মিস্টার ও জিনচুল। সে এসে সাং জিনবোকে বলে তুমি কি রেড গেটের ভেতরে সমস্ত মনস্টারগুলিকে মেরেছ? আমি তো আগে ভাবতাম যে ট্যালেন্ট চেনার জন্য আমার চোখ খুবই ভালো, কিন্তু মনে হয় তোমার বেলায় আমি ভুল হয়ে গেছি। এখন সাং জিনবো তাকে এই ব্যাপারে কোনো উত্তর দেয় না। সে বলে দেখো আমাদের বারবার দেখা হচ্ছে, হ্যাঁ? কিন্তু মিস্টার ও জিনচুল বলে আমিও একটা হান্টার, কিন্তু আমি হান্টিং করি না, আমি নজর রাখি বাকি হান্টারদের ওপর। আর যারা কোনো রকমের নিয়ম ভাঙে আমি তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু সাং জিনবো এই সময় তার সামনে দাঁড়ায় না, সে চলে যায়। আর যাওয়ার সময় বলে যায় সার্ভেইলেন্স টিমের সঙ্গে আমার কোনো কাজ নেই। আর এখন মিস্টার ও জিনচুলও বলে আমরাই একমাত্র লোক যারা হান্টারদের উপরে নজর রাখি, কিন্তু তবুও এস র্যাঙ্ক হান্টারদের আমরা তেমনভাবে ম্যানিপুলেট করতে পারি না। তাই আমি তোমার সঙ্গে সেই বিষয়ে কিছু কথা বলতে এসেছি। তোমার সঙ্গে একজন দেখা করতে চান, হান্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গো গুনি। আর এখন আমরা দেখতে পাই যে মিস্টার গো সাং জিনবোর সামনে আসে। এখন সাং জিনবো তাকে প্রথমবার দেখছে। তারা একে অপরের সঙ্গে হাত মেলায়। আর এরপরে মিস্টার গো সাং জিনবোকে তার সঙ্গে এক জায়গাতে বসে কথা বলার জন্য আবেদন জানায়। সাং জিনবো তাকে দেখেই বুঝতে পারে যে মিস্টার গো এর বয়স হয়ে গেল, তার শক্তি এখনও অনেক। সে আগে তো একটা এস র্যাঙ্কের হান্টার ছিল। এখন মিস্টার গো প্রথমেই সাং জিনবোকে কনগ্রেচুলেশন জানায় এস র্যাঙ্ক হান্টার হওয়ার জন্য, কিন্তু সাং জিনবো বলে আমি এখনও হয়নি, এখনও ইভ্যালুয়েশন বাকি আছে। যেটা শুনে মিস্টার গো বলে ইভ্যালুয়েশন করেও তেমন কিছু হবে না, কেননা তুমি যেখানে প্রথমবার চেক করেছো সেইখানে সব র্যাঙ্কের হান্টারদের পাওয়ার মাপাই সম্ভব, কিন্তু সেটাও তোমার পাওয়ার মাপতে পারেনি। তার মানে তুমি হয়তো ডবল এস র্যাঙ্ক বা ট্রিপল এস র্যাঙ্কের হতে পারো, কিন্তু যতগুলোই এস হোক না কেন সেটা বড় কথা না। যেটা শুনে সাং জিনবো বলে তাহলে ইভ্যালুয়েশন করাই বা হয় কেন? যার উত্তরে মিস্টার গো বলে যাতে তুমি তোমার মতো আরও অনেকের সঙ্গে দেখা করতে পারো। আর সাং জিনবো তুমি জানো তো আমাদের হান্টার্স অ্যাসোসিয়েশনে কিন্তু তেমন কোনো ভালো হান্টাররা সহজে আসে না, কেননা যখনই কোনো হান্টার ভালো র্যাঙ্ক পায় তাকে বড় বড় গিল্ডরা অনেক টাকা দিয়ে কিনে নেয় আর তাদের অনেক নামডাকও হয়। এই যেমন তোমার পাশে দাঁড়িয়ে আছে মিস্টার ও জিনচুল, এ কিন্তু একটা টপ ক্লাস এ র্যাঙ্কের হান্টার, কিন্তু তবুও একে বেশি লোকজন চেনে না।
তার এই কথাগুলো এখন সাং জিনবো মন দিয়ে শোনে। আর এরপরে মিস্টার গো বলে, দেখো আমি তোমাকে সোজাসুজি বলছি, আমরা কোনো অর্গানাইজেশন না, অর্থাৎ আমরা তোমাকে প্রচুর টাকাও তো অফার করতে পারবো না, কিন্তু আমি তোমাকে অন্য সব রকমভাবে সাহায্য করতে পারবো। যেই কথাটা সাং জিনবো বুঝতে পারে না সব রকম সাহায্য বলতে মিস্টার গো কি বলতে চাইছে। যার পরেই মিস্টার গো বলে, আমি তোমার ক্যারিয়ারটা পুরোপুরিভাবেই বদলে ফেলতে পারি। আর এরপরে সে সাং জিনবোকে বোঝায় যে আমাদের এই দেশকে গভর্নমেন্ট রক্ষা করছে না, রক্ষা করছে হান্টাররা, আর সেই সমস্ত হান্টারদেরকে ম্যানেজ করে আমাদের এই হান্টার্স অ্যাসোসিয়েশন, আর আমি তোমাকে সেই হান্টার্স অ্যাসোসিয়েশনেরই একজন বানাতে চাই। যেটা শুনে সাং জিনবো বলে, তুমি আমাকে রিক্রুট করার জন্য এত কিছু কেন করছো? যার উত্তরে মিস্টার গো বলে, কোরিয়ার এখনকার টপ 5টা গিল্ডের পাওয়ার প্রায় সেম, এখন তুমি যদি যে কোনো একটাতে জয়েন করো তাহলে সেটার পাওয়ার অনেক বেড়ে যাবে, আর সেই হয়তো পুরো মার্কেট ডমিনেট করবে। আর যদি কোনো একটা হান্টারের গিল্ডে এত পাওয়ার চলে আসে তাহলে অনেক কিছুই খারাপ হবে, কেননা ম্যাজিক বিস্টটাই শুধু মনস্টার না, হান্টাররাও এক রকমের মনস্টারই। এখন সাং জিনবো মনে মনেই ভাবতে থাকে যে মিস্টার গোয়ের জায়গাটা পাওয়া সত্যি একটা অসাধারণ ব্যাপার। ওই জায়গাটাতে থেকে সে আসলে পুরো দেশটাকে ম্যানিপুলেট করতে পারবে, আর এইরকম একটা জায়গা পাওয়ার সুযোগ আমি বারবার পাবো না। এদিকে মিস্টার গো এখন ভাবতে থাকে যে তার আর এই দুনিয়াতে খুব বেশি সময় নেই, তাই তার আগেই তাকে কাউকে দেখে যেতে হবে তার জায়গার জন্য। কিন্তু এই সময় সাং জিনবো তার অফারে না করে দেয়। যেটা শুনে মিস্টার গো প্রথমে একটু অবাক হয়, তারপরে সে মনে মনে ভাবে তার মানে এই হান্টারটাও শুধুমাত্র টাকার পিছনেই ছুটছে। কিন্তু সাং জিনবো এখন হঠাৎই বলে ওঠে সে লড়াই করতে চায়। সে জানে যে অ্যাসোসিয়েশনও ডানজনে লড়াই করে, কিন্তু সেগুলো বেশিরভাগই ডি র্যাঙ্ক অথবা ই র্যাঙ্কের ডানজন, তাই আমি যদি অ্যাসোসিয়েশনে জয়েন করি তাহলে আমি আর লেভেল আপ করতে পারবো না। তাই এই কারণে সে এখন মিস্টার গোকে না করে দেয়। মিস্টার গো এখন ভাবতে থাকে তার কিছু করার নেই, এখন সাং জিনবো যদি না মানে তাহলে সে কী বা করতে পারে। যাই হোক, সাং জিনবো এখন উঠে দাঁড়ায় আর বলে, আমার বোন বাড়িতে একা রয়েছে, তাই আমার বাড়ি যাওয়া দরকার। আর যাওয়ার সময় সে মিস্টার ওো জিনচুলকে এটা বলে যায়, তোমার চোখ সত্যিই খুব ভালো, ডবল ডানজনের ভেতরের বিস্টটাকে আসলেই আমি মারিনি। যেইটা শোনার পরে এই সময় মিস্টার ওো জিনচুলো ভাবতে থাকে, তাহলে ডবল ডানজনের ভেতরে আসলে হয়েছিল এটা কি, অত বড় বিস্টটাকে মারলো কে? এখন সাং জিনবো চলে যাওয়ার পর মিস্টার গো ওো জিনচুলকে বলতে থাকে, জানো তো, যখন প্রথম হিলিং পাওয়ারওয়ালা হান্টাররা আসলো আমি ভেবেছিলাম যে আমার এই বৃদ্ধ শরীর হয়তো পুরোপুরিভাবেই ঠিক হয়ে যাবে, হয়তো আমি আবার ইয়ং হয়ে যাব, কিন্তু সেটা হয়নি। যেরকমই হিলিং পাওয়ার ব্যবহার করা হোক না কেন, বৃদ্ধ হওয়ার থেকে কাউকে কেউ আটকাতে পারবে না। কিন্তু এখন এইটা মেন কথা না, মেন ব্যাপার হলো এইটা যে সমস্ত গিল্ডের কাছে এখন প্রচুর শক্তি রয়েছে, আর যেই সময় থেকে অ্যাসোসিয়েশন তাদের উপরে নজর রাখতে পারবে না তারা তখনই উল্টোপাল্টা কাজ করা শুরু করবে। যেটা শুনে ওো জিনচুল বলে, কিন্তু আপনি তো আছেন, আপনি থাকতে কে এরকম করতে পারে? যেটা শুনে মিস্টার গো বলে, সত্যিই তাই, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু এখন আর সেটা মনে হচ্ছে না। যাই হোক, আজকে আমি আর কোনো কাজ করতে পারছি না। যেটা শুনে ওো জিনচুল বলে, আপনার তো এখন কয়েকটা মিটিং রয়েছে। কিন্তু মিস্টার গো বলে, ওসব মিটিং ফিটিং বাদ দিয়ে দাও, আজকে আমি আর কোথাও যেতে পারছি না, চলো আমরা দুজন ড্রিঙ্ক করে আসি। যার উত্তরে ওো জিনচুল বলে, কিন্তু আমি তো ড্রিঙ্ক করি না স্যার। এখন অন্যদিকে আমেরিকাতে হোয়াং রংসো এই সময় বিছানায় শুয়েছিল। সে ভাবছিল যে সাং জিনবোর বাবা তাকে কীভাবেই না মেরেছে। আর এই সময় তার কাছে ডেপুটি ডিরেক্টর আসে, যাকে দেখে সে প্রথমে বলে, আমার কাছে আবার কি করতে এসছো? আর এখন ডেপুটি ডিরেক্টর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি শিওর যে ওই সাং ইলহওয়ান একটা বিস্ট? যেটা শুনে হোয়াং ডংসো বলে, তোমার কি মনে হচ্ছে আমি কোনো কারণ ছাড়াই একটা মানুষের সঙ্গে লড়াই করব? যার পরে ডেপুটি ডিরেক্টর ডংসোকে সেদিনকের ডানজনের বাইরের একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে দেখা যাচ্ছে যে সাং ইলহওয়ান কীভাবে মানুষদের সাহায্য করেছে। যেটা দেখিয়ে সে এখন বলে, আমার তো মনে হয় না কোনো বিস্ট এইভাবে মানুষদের সাহায্য করতে পারে। যার কথায় এখন ডংসো জবাব দেয়, তুমি কি কোনোদিন এটা শুনেছ যে কোনো গেটের থেকে মানুষ বেরিয়ে এসেছে? আমি কোনো ভুল করছি না, সাং ইলহওয়ান একটা মনস্টার। যেই কথাটা শুনে এই সময় ডেপুটি ডিরেক্টর সেখান থেকে চলে যায়, আর যার সময় বলে যায়, ঠিক আছে তাহলে তাই হলো, তুমি যখন সুস্থ হয়ে যাবে তখন একবার ফেডারেল ব্যুরোতে এসো, তোমার সঙ্গে আরও কিছু কথা আছে। আর এখন যেতে যেতে ডংসো তাকে জিজ্ঞাসা করে, সাং ইলহওয়ানের কি হলো? যার উত্তরে ডেপুটি ডিরেক্টর বলে, ওই লড়াইয়ের কিছুক্ষণ পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সে উধাও হয়ে গেছে পুরো। তাকে খোঁজার কাজ চলছে ঠিকই, কিন্তু আমাদের মনে হয় না যে আমরা তাকে ধরতে পারবো। যেই মনস্টার কিনা তোমাকে হারিয়ে ফেলতে পারে তাকে ধরাটা একটু মুশকিলই হবে। এখন ডংসো এদিকে মনে মনে ভাবতে থাকে যে সাং ইলহওয়ান থেকে কি বলে গেছে। সে বলেছে যেন সে আর কোনোদিনও কোরিয়াতে পা না রাখে, যদি সে কোনোদিন কোরিয়াতে যায় তাহলে তার অবস্থা এর থেকে আরও খারাপ হবে, আর সে মরেও শান্তি পাবে না। এখন হোয়াং ডংসো মনে মনে ভাবতে থাকে, সাং ইলহওয়ান, আমি জানি তুমি কোথায় আছো আর আমি তোমার কাছে যাবো, কিন্তু তার জন্য আমার কিছু অস্ত্র লাগবে আগে।
আমি আগে এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরি, তারপরে আমি তোমার ব্যবস্থা করছি। এখন অন্যদিকে রাত্রেবেলা সাং জিনবো বসে বসে হান্টার্স অকশন দেখছিল, যেখানে হান্টার্সদের প্রয়োজনীয় অনেক অস্ত্রই পাওয়া যায়। সব হান্টাররা নিজেদের অস্ত্র এখানে বেচে এবং কেনে, আর এখানে সে দেখতে পায় যে একটু হাই র্যাঙ্কের অস্ত্রগুলোর প্রায় বিলিয়নে দাম। সে ভাবে যে ভালো ভালো হান্টাররাও তাদের একার টাকা দিয়ে এরকম অস্ত্র কিনতে পারবে না, এমনকি সে এতদিনে যত টাকা জমিয়েছে সেটা দিয়েও সে সব থেকে দামি অস্ত্রটা কিনতে পারবে না। কিন্তু তার এখন একটা ভালো জিনিসের দরকার, কেননা ডিমার্স ক্যাসেলের ওপরের ফ্লোরগুলিতে কী রকমের অ্যাটাক তার কাছে আসবে সে কোনো আন্দাজ করতে পারছে না। হয়তো আগুনের অ্যাটাক হতে পারে তার দিকে। তাই সে এখন ভাবতে থাকে যে বাইরের এই মার্কেট থেকে কোনো কিছু কিনবে নাকি তার সিস্টেমের শপের থেকে কিছু কিনবে। আর তারপরে সে আবার আরেক প্ল্যান করে যে সে নতুন যে অর্বটা পেল সেটাকে বাইরের মার্কেটে বেচে দেওয়ার, কেননা ওই রকম অর্ব বাইরে যাওয়া পাওয়া যায় সেগুলো সাধারণত একটা হান্টারের পাওয়ার 20 থেকে 30% বাড়ায়, কিন্তু তার কাছে যে অর্বটা আছে সেটা একটা হান্টারের পাওয়ারকে পুরো ডবল করে ফেলে। তাই সে সেটা বিক্রি করলে হয়তো অনেক টাকা পাবে, কিন্তু তাকে এটা সেল করার জন্য এখন কি ব্ল্যাক মার্কেটে দিতে হবে? না, এটা কোনো ইলিগাল জিনিস তো না, কিন্তু লিগাল মার্কেটে দিলে তাকে এটা বলতে হবে যে সেটা পেলো কোথায়। কেননা লোকেরা যখন দেখবে যে একটা ই র্যাঙ্কের হান্টার এমন একটা জিনিস বিক্রি করছে, তারা এটা নিয়ে নিশ্চয়ই কথা বলবে। তাহলে আমি একটা কাজ করি, আমি 2 দিন অপেক্ষা করে যাই, আমি আগে এস র্যাঙ্ক হান্টারের লাইসেন্সটা পাই, তারপর আমি এটা বিক্রি করব। আর আমি তো কোনো হাই র্যাঙ্কের রেডও করিনি, যদি করতাম তাহলেও হতো। আর এই সময় তার নজরে পড়ে যে কোনো একটা হাই র্যাঙ্কের রেডে একটা লো র্যাঙ্কের হান্টারকে নেওয়ার জন্য পজিশন খোলা আছে। অন্যদিকে এখন ও জিনচুল মিস্টার গোকে সাং জিনবোর সমস্ত ডিটেলস এনে দেয়। আর এখন সাং জিনবোর আগের ফটো দেখে মিস্টার গো তো প্রথমে সাং জিনবোকে চিনতেই পারে না। এরপরে ও জিনচুল বলতে শুরু করে যে সাং জিনবোকে মানব জাতির সব থেকে দুর্বলতম হান্টার বলা হতো। তার যে কোনো মিশনেই প্রায় মরা মরা ভাব হয়ে যেত, আর তার সঙ্গে যারা রেইডে যেত আমি তাদের সঙ্গে কথা বলে দেখেছি যে সাং জিনবো কোনো ফলস র্যাঙ্কার তো না, কিন্তু এইটা হতে পারে যে এই 4 বছরের মধ্যে সে কোনো না কোনোবার রিঅ্যাওয়েকেন হয়েছে। এখন মিস্টার গো দেখতে পায় যে প্রত্যেক মিশনে আহত হওয়ার পরেও সে আবার মিশনে গেছে, যেটা দেখে ও জিনচুল বলে সাং জিনবোর মা হসপিটালে ভর্তি আর তার বোন এখন স্কুলে পড়ছে, তাই তাকে যে করেই হোক টাকা ইনকাম করতেই হতো। আর এখন মিস্টার ও জিনচুল মিস্টার গোকে এইটা বলে, আমি শুনলাম যে সাং জিনবো নাকি একটা নতুন রেডে জয়েন করছে হান্টার্স গিল্ডের আন্ডারে। যেটা শুনে মিস্টার গো বলে হওয়ারই কথা, হান্টার্স গিল্ড হয়তো তাকে অনেক টাকা দিচ্ছে। কিন্তু মিস্টার ও জিনচুল বলে না, সাং জিনবো কোনো হান্টার হিসেবে জয়েন করছে না, সে যাচ্ছে মাইনিং টিমে কাজ করার জন্য, অর্থাৎ মানা ক্রিস্টাল খোদাই করার জন্য। যেটা শুনে মিস্টার গো ভাবে একটা এস র্যাঙ্কের হান্টার যাচ্ছে মাইনিং করার জন্য, এটা আবার কি ধরনের কথা। এখন অন্যদিকে আমরা দেখতে পাই যে সাং জিনবো তার কাজের জায়গাতে চলে যায়, যেখানে অন্য একটা লোক তাকে বলে তুমি একটা ই র্যাঙ্কের হান্টার, তুমি কি এর আগে কোনোদিন এরকম কাজ করেছো? যারা তোরে সাং জিনবো না করলে সে জানায় ঠিক আছে কোনো চাপ নিও না, তোমার মতো হান্টার এখানে অনেকেই আছে, যখন ঢুকতে বলা হবে সবার সঙ্গে ঢুকে যাবে আর তোমার কাজ করে চলে আসবে, ব্যাস। আমরা এই সময় জানতে পারি যে হাই র্যাঙ্কিং ডানজেনগুলো অনেক বড় হয়, সেখানে অনেক বিস্ট থাকে, তাই একটা স্ট্রাইক স্কোয়াডের পক্ষে সব কাজ করা সম্ভব হয় না। তাই ডিফারেন্ট টিমে ডিফারেন্ট কাজ থাকে, যেমন স্ট্রাইক স্কোয়াডের হান্টাররা সমস্ত বিস্টদেরকে মারে। এরপর আসে মাইনিং টিম, যারা শুধুমাত্র মানা ক্রিস্টাল খোদাই করে। আর এরপরে একটা টিম থাকে যারা সমস্ত বিস্টদের বডিগুলোকে বাইরে নিয়ে আসে। আর ডানজেনের ভেতরে কোনো ইলেকট্রিক মেশিনও কাজ করে না, তাই তাদেরকে সেই পুরনো দিনের অস্ত্রগুলো নিয়ে যেতে হয়। আর এখন সাং জিনবো তার জীবনে প্রথমবার তার সামনে একটা এ র্যাঙ্কের গেট দেখে। সে ভাবে হ্যাঁ এটা আমার প্রথমবার ঠিকই, কিন্তু এরকম এ র্যাঙ্কের গেট আমাকে অনেক করতে হবে। অন্যদিকে ডানজেনের ভেতরে আমরা এই সময় জং ইনকে দেখতে পাই। সেই ডানজেনটা দেখে ভাবে যে এটা সাধারণের থেকে অনেকটাই বড়, তাই এই ডানজেনটা শেষ করতে ভালোই টাইম লাগবে, কিন্তু খুব বেশি সময় নষ্ট করলেও চলবে না, তাহলে মাইনিং টিম মাইন করার জন্য সময় পাবে না। আর এরপরে তার সামনে অনেকগুলো বড় বড় মনস্টার চলে আসে, আর সেই সমস্ত মনস্টারগুলোকে তার একটা ফায়ার ম্যাজিক দিয়েই একবারে মেরে ফেলে। আর এখন সে এটাও বলে এই সমস্ত মনস্টারগুলো তো সব পুড়েই গেল, এদের বডি দিয়ে আর কোনো কাজ হবে না। আর এখন তার এরকম অ্যাটাক দেখে সেখানকার বাকি সমস্ত হান্টাররাও চমকে যায়। আর এখন জং ইন একটা মেয়েকেও সেই ডানজেনের ভেতরে রাস্তা দেখায়। এদিকে বাইরে বসে মাইনিং টিম এখন ভাবতে থাকে যে হান্টাররা ডানজেনের বাইরে কখন আসবে। এই সময় পাশের থেকে একটা লোক বলে দেরি হবে না, তাড়াতাড়ি চলে আসবে, ওরা সমস্ত বিস্টগুলোকে মারুক, তাহলেই তো তোমরা সেফ থাকবে, তাই না? আর এই সমস্ত বলতে বলতেই স্ট্রাইক স্কোয়াড ডানজেনের থেকে বাইরে বেরিয়ে আসতে থাকে, যাদেরকে দেখে মাইনিং টিমের সবাই তৈরি হয়ে যায় ভেতরে ঢোকার জন্য। যাদেরকে দেখে এই সময় সাং জিনবো ভাবে তাহলে এটাই হলো কোরিয়ার সব থেকে ভালো স্ট্রাইক স্কোয়াড। আর এখন সে এই স্ট্রাইক স্কোয়াডের সেকেন্ড লিডার একই সঙ্গে দ্য হান্টার্স গিল্ডের ভাইস গিল্ড মাস্টারকে দেখতে পায়।
আর এরই সঙ্গে সোলো লেভেলিং এর পর্ব 8 এখানে শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করবে আর পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।